এবার স্রোতের মতামতের উপরে নির্ভর করছে সার্থকের বাবার সুস্থতা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের পিসিমণি সার্থকের বাবার সাথে যখন দেখা করতে হসপিটালে যায়, ঠিক সে সময় সার্থকের পিসিমণিকে সার্থকের বাবা বলতে থাকে, জানিস তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে তোর ভাইপো আমার কাছে আজকে মন খুলে কথা বলেছে। ও আমাকে বলেছে যে ওর মনে মনে স্রোতকে নিয়ে যথেষ্ট পরিমাণে একটা ভাবনা আছে, কিন্তু ও সেটা কোনোদিনও স্রোতের কাছে প্রকাশ করবে না। কিন্তু তার শর্ত বাবা হিসেবে আমাকে তো স্রোতের মতামতটাও নিতে হবে, তাই না? আমি আমার ছেলের বাবা হিসেবে আমি যদি স্রোতের উপরে জোর খাটানোর চেষ্টা করি, তাহলে হয়তো বা ওর প্রতি বড্ড বেশি এটা অন্যায় করা হয়ে যাবে। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি সার্থকের বাবাকে বলতে থাকে, কিন্তু দাদা এই কাজটা তুমি কী করবে বলো তো? তখন সার্থকের বাবা বলতে থাকে, কী করে আবার? ওর মায়ের কাছে আমি যদি আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যাই, তাহলে আমি নিশ্চিত যে ওর মা নিশ্চয়ই আমাকে এরকমভাবে ঠুকরিয়ে দিবে না। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে, দাদা তোমার মনে হয় না যে তুমি বড্ড বেশি তাড়াহুড়া করে ফেলছো? কারণ হাজার হোক স্রোতের জীবন নিয়ে স্রোতেরও তো কিছু ভাবনা চিন্তা থাকতেই পারে, তাই না? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, স্রোতের মতামতটা আমি অবশ্যই নিব, কারণ ওর মতামতটা আমার কাছে সবথেকে বেশি ম্যাটার করে। কারণ সার্থকের মতামত আমি নিয়ে নিয়েছি, আমার যা জানার আমি জেনে গিয়েছি। এবার স্রোতের মতামতটা আমি একবার নিই, তারপরে আমি ওদের বিয়ের কথা এগোবো, তুই দেখে নিস। তখন এই কথা বলা মাত্র স্রোত যখন সার্থকের বাবার সাথে দেখা করার জন্য হসপিটাল আসে, ঠিক সেই সময় সার্থকের বাবা স্রোতকে বলতে থাকে যে, হ্যাঁ রে স্রোত, আমি তোকে একটা প্রশ্ন করবো, তুই আমাকে সত্যি সত্যি উত্তর দিবি, তুই কি সার্থককে ভালোবাসিস? তখন এই কথা বলা মাত্র স্রোত আমতা করতে থাকার বলতে থাকে যে, আঙ্কেল তুমি কী সব কথা বলছো বলো তো? আমি সার্থক স্যারকে ভালোবাসবো মানে আমি সার্থক স্যারকে কোনোদিন অন্য নজরে দেখিনি, তাহলে ভালোবাসার প্রশ্নটা কোথা থেকে আসছে আঙ্কেল? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, না রে, আমি সত্যিকার অর্থে একটা কথা বলছি তোকে, তুই কোনো কিছু মাইন্ড করিস না। আমি আমার ছেলের বউ করে তোকে আমার ঘরে তুলতে চাই, ঘরের লক্ষ্মী করে। এখন তোর মতামতটা কি, সেটাই আমার জন্য বেশি প্রাধান্য পায়। তুই তো খুব ভালো করে জানিস যে আমি মন থেকে তোকেই সবসময় আমার ছেলের বউ হিসেবে করতে চেয়েছি, কিন্তু হয়তো বা তোকে আমি এটা প্রকাশে কোনোদিনও বলিনি, কিন্তু আমার মনের মধ্যে সবসময়ই ছিল। আমি সবসময় তোর পিসিমণির সাথে এই কথাগুলো বলতাম। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, দেখো আঙ্কেল, আমি সার্থক স্যারকে অপছন্দ করি সেটা আমি বলবো না, কিন্তু বিয়ের নিয়ে যে সার্থক স্যারকে নিয়ে আমি কোনো কিছু ভেবেছি সেরকমটাও নয়। আমি এখন বিয়ের জন্য প্রিপেয়ার না আঙ্কেল। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, ওরে তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি তো বলছি না এক্ষুনি তোদের বিয়েটা হয়ে যাবে, আমি বলছি যে আমরা যদি কথা এগোই, তাতে কি তোর কোনো রকম কোনো আপত্তি আছে? মানে মোর কথা যে তোর কি বিয়ে নিয়ে কোনো রকম কোনো আপত্তি আছে? যদি সার্থককে আমি তোর জন্য তোর জীবনসঙ্গী হিসেবে বেছে নিই, তোর পরিবারের কাছে সার্থকের বিয়ের প্রস্তাব নিয়ে আমি যাই, তাহলে কি তুই সেটাকে নারাজ হয়ে যাবি? তখন এই কথা বলা মাত্র স্রোত লজ্জা পেয়ে বাইরে বেরিয়ে যায়। ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে, না, দুপক্ষেরই যখন আমার উত্তর মিলে গিয়েছে, তাহলে আমার আর কোনো রকম কোনো এখন চিন্তা করার কোনো কিছু নেই। এখন সোজা আমি হসপিটাল থেকে বাড়ি ফিরে প্রথম কাজটাই আমি এটা সেরে ফেলবো, কারণ শুভ কাজে কোনো রকম কোনো দেরি করতে নেই। তখন এই কথা বলা মাত্র সার্থক লজ্জা পাওয়া অবস্থায় স্রোতকে দেখে সার্থক ভাবতে থাকে যে, কী এমন হয়ে গেল যে স্রোত এতটা লজ্জা পাচ্ছে, আমার সাথেও কথা বলছে না, কী হয়ে গেল? কিছুই তো বুঝতে পারলাম না। স্রোত, তুমি কথা বলছো না কেন? তখন স্রোত ঘাবড়ে গিয়ে যখন বাড়ি ফিরে যায়, ঠিক সেই সময় সার্থক ওর বাবাকে বলতে থাকে যে, বাবা কী এমন কথা বললে তুমি স্রোতকে যে স্রোত এতটা লজ্জা পেয়ে গেছে বলো তো? তখন সার্থকের বাবা বলতে থাকে, যে প্রশ্নটা আমি তোমাকে করেছিলাম সেই একই প্রশ্নটা আমি স্রোতকে করেছি, তাই লজ্জা পেয়েছে। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।